বাইক আজকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাইক কোথাও ছিল না, ঘর ছিল না, বাথরুমে ছিল না। তারপর আমি মা শেষ আমি কত খুঁজলাম বাড়িতে, কোথাও নেই। হ্যাঁ, তারপরে শেষ তো বাইরে গেল, বাইকে খুঁজতে বাগান দিকে গেল, সেখানেও ছিল না। কতক্ষণ পর নিচে নেমে সে বললো উনি নাকি চাঁদে ছিল। চাঁদে থাকলে মানুষ এত ডাকাডাকি করলে শুনতে পায় না? বল, তুই বল। হ্যাঁ, আবার বললো যে আমি তো চাঁদে ঘুমিয়ে পড়েছিলাম তাই শুনতে পাইনি। কে আমার ঘুমতে বল দেখি যে একটু শুনতে পাইলো না। হ্যাঁ গো বৌমা, জানো তো আজ কি হয়েছে? তোমায় বলতে ভুলে গেলাম। ওই যে বলছিলাম না তোমার জন্য খুব চিন্তা হচ্ছিল। আরে তার আগে পরাগকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমি তীর্থ পুতুল সবাই মিলে তন্ন করে খুঁজলাম, কোথাও থেকে পাইনি। তুমি জানো, তারপর দেখলাম সে ঘরের মধ্যে। ভালো কথা হচ্ছে জানো বৌমা, আজ না পরাগ আমাকে মা বলে ডেকেছে। চিনতে পেরেছে গো, আমাদের সবাইকে চিনতে পেরেছে জানো। কিন্তু বলো, কোথায় যে চলে গিয়েছিল আমরা কেউ খুঁজে পাচ্ছিলাম না। আসলে আমি বিকেলে বেড়াতে যাই, বারণ করে দিয়েছে, বিকেলে তো এখন বেরোই না। ওই জন্য আমি ছাদে গেছিলাম। ছাদে গিয়ে ওখানে হাঁটাহাঁটি করেছি, নিয়ে তারপরে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছি। ওরা তখন আমাকে খুঁজছিল, আমাকে ডেকেছে আমার ঘরে গিয়ে, আমি তো শুনতে পাইনি। কি অদ্ভুত কাণ্ড বলো দেখিনি। ভারী অদ্ভুত কাণ্ড। ভাবলেই না আমার হাত পা কিরকম হিম হয়ে আসছে। মানে না, বলছিলাম আর কি, কপালের ওপর দাগটা খুব রহস্যজনক। জোরে কিছু দিয়ে বাঁধা থাকলেই এরকম একটা দাগ হয়। তীর্থদা ফোন করেছিল, বললো বৌদি নাকি কিসব মিষ্টি টিষ্টি সব নিয়ে এসছে বাড়ির সবার জন্য। তো আমাদের বাড়ি ফিরতে লেট হচ্ছে, সেই জন্য ফোন করে খোঁজ নিল। ট্র্যাপে ফেলবে না তো? কি ট্র্যাপ? মানে কিসের ট্র্যাপ? পুলিশ টুলিশ? আরে বাবা, তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? পুলিশ কি করে জানবে যে আমরা এই কাজটা করেছি? তাছাড়া আমার মনে হয় না যে তীর্থদা আমাদেরকে কোনো রকমের কোনো ট্র্যাপে ফেলতে পারে বলে। কি? তুমি আমাকে একটা কথা বলো, কোনোদিন আমাদেরকে ফোন করে জানানো হয় যে বাড়িতে মিষ্টি আনা হচ্ছে? বাড়িতে যাই তবে জানতে পারি। আজকে হঠাৎ করে ফোন করে কেন জানাচ্ছে যে মিষ্টি আনা হচ্ছে? আরে বাবা, জানাচ্ছে তো তীর্থদা, ও তো অন্যদিন থাকে না। ও তো সাবধানের মার নেই না পলাশ, আমাদেরকে ওদের কাছ থেকে সাবধানে থাকতে হবে। আর তাছাড়া আরো একটা ব্যাপার আছে, যে ওকে বাঁচালো কে সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি। সেটা না, আমিও না সেটা ঠিক বুঝতে পারলাম না যে কি এরকম ভাবে হঠাৎ করে এলো। মানে কেমন একটা পুরো ঢাকা। আচ্ছা, পুলিশের কেউ নয় তো নাকি? তোমার দাদা নয় তো? কি বলছো কি? তোমার কি মাথা খারাপ নাকি? দাদা হাঁটতে চলতেই পারে না। আর এদিকে তা অবশ্য ঠিক, কিন্তু ওই দৌড়ানোর ভঙ্গিটা না আমার অনেকটা একই রকম লাগলো। একটা পা টেনে টেনে সামনের দিকে চলে না দাদা, ঠিক ওই রকম। আমি যদিও ছায়া দেখেছিলাম, কিন্তু আরে না রে বাবা, ওসব কিছু না। তুমি অত দূর থেকে রাতের অন্ধকারে কি না কি দেখেছো তার তো কোনো গ্যারেন্টি নেই। আর দাদা আসবেই বা কোত্থেকে? দাদা তো হাঁটা চলাই করতে পারে না। তবে হ্যাঁ, কেউ একজন তো ছিল যে ওর সাপোর্টার। সেটা কে সেটা আমাদের খুঁজে বার করতে হবে, তা না হলে কিন্তু আমরা আমাদের কোনো কাজ ফ্রিলি করতে পারবো না। আজকের দানটা না পুরোটাই ফসকে গেল। সে তো গেলই, ওই রাতের অন্ধকারে ওখানে কেউ একজন বাঁচাতে আসবে ওকে, সেটা জানবো কি করে? পুলিশের লোক হলে অন্য ব্যাপার ছিল। এটাই তো মজা, সে পুলিশের লোক নয়, অথচ সে জানলো কি করে? সে জানলো কি করে যে ওখানে ওই রাতে এরকম একটা দুর্ঘটনা ঘটবে শিমুলের সাথে? আমার মনে হয় লোকটা এদিকেই কোথাও থাকে জানো, কিন্তু সে নিজেকে ওরকম আপাদমস্তক ভাবে ঢেকে রেখেছিলই বা কেন? আমার কি মনে হয় বলো তো, যে ওকে বাঁচিয়েছে সে আমাদের খুব চেনা, আর সে জানতো যে আজকে রাত্রে আমরা এটা করব। তুমি যে কি বলো না প্রতীক্ষা,
সে গোয়েন্দা সংস্থার গোয়েন্দা গল্পগুলোর মতো করে ফেলছে এই ব্যাপারটাকে। শোনো, শিমুলকে যে আমরা কিডন্যাপ করবো এই ব্যাপারটা তুমি আর আমি ছাড়া কেউ জানতো না। তাহলে যে ওখানে ওকে বাঁচাতে আসলো সে কি করে জানবে? না, আর একজন জানতো পলাশ। আর একজন কে? তোমার দাদা। তাকে তো এলেবেলে ধরে নিয়ে আমরা তার সামনে গুছিয়ে সমস্ত প্ল্যানিং করে ফেলেছি। না না, কিন্তু এটা তো হতে পারে না। দাদা বাড়ি থেকে বেরিয়ে দৌড়ঝাঁপ করে পুলিশের ছদ্মবেশ ধরে আমাদের চোখে ধুলো দিয়ে ওকে বাঁচিয়ে নিয়ে যাবে, এটা তো হয় না। কি গো, কি ভাবছো? হ্যাঁ, কি ভাবছো? না মানে তুমি ঠিকই বলেছো, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে এর মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে। রহস্য তো একটা আছেই, সেটা কি সেটা আমাদের জানতে হবে। সে তো জানতে পারবোই, কিন্তু পুলিশ যতই পেট্রোলিং করুক না কেন বা যত কড়া নজরদারি করুক না কেন, আজকের ঘটনার জন্য আমাদের শনাক্ত করো না পুলিশের পক্ষে একটু মুশকিল। আমি 500% সিওরিটি দিতে পারি আজকে শিমুলও বুঝতে পারেনি তুমি ওকে অ্যাটাক করতে গেছিলে। জোর করে আমি কিছু বাঁধিনি। ওই বালিশে মাথা রেখে শুয়েছিলাম অনেকক্ষণ, সেটা। বালিশে মাথা দিয়ে শুলে এরকম দাগ হয় না পরাগ। ঠিকই তো, বৌমা তো ঠিকই বলেছে। ও কি কথা, দেখি দেখি দেখি, আমার তো চোখে। ও মা, তাই তো। হ্যাঁ, ও বৌমা, ও তো আবার ছাতে গিয়ে কোথাও লাগে টাগে নি তো? হ্যাঁ না মা, তাইলে নতুন কোনো অসুখ বিসুখ হবে না তো? এটা স্কিনের ওপরের দাগ। কিছু একটা চেপে বাঁধা থাকলে কিংবা মাথায় যদি কেউ টাইট টুপি টুপি পরে তাহলেই এরকম দাগ হয়। টুপি 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 তো আমি পরিনি, কিছু সেরকম টুপি পরিনি। তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। না না পরাগ, দেখে মনে হচ্ছে বলেছে টুপি ছিল, এটা তো বলছে না। টুপি না হলেও কোনো কিছু দিয়ে একটা কিছু বাঁধা ছিল, আর সেটা খুব টাইট ছিল। তা না হলে তো এরকম হবে না। তুমি কি বলছো বলো তো? না, আমি এখনো কিছু বলিনি, ভাবছি। তুমি কি কিছু বলবে আমায়? আমি তো বুঝতেই পারছি না আমার কি বলার থাকবে। তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। তাহলে থাক, আমি একটু ভাবি। আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা আমাকে বিহ্বল করেছে। কে আমাকে অ্যাটাক করেছিল তার ব্যাপারে আমি কিছুটা হলেও আন্দাজ করতে পারছি, কিন্তু কে আমাকে বাঁচিয়েছে সেটা না আমি কিছুতেই অনুমান করতে পারছিলাম না। এটা এখন মনে হচ্ছে ক্লু পাচ্ছি। মানে এত দেরি করলি কেন বাড়ি ফিরতে? ইস, এই পুতুল দি, তুমি না বাড়িতে আছো আমি একদম ভুলে গেছিলাম গো। নাহলে তো তাড়াতাড়ি চলে আসতাম। আসলে ওখানে মায়ের শরীরটাও এত খারাপ, আর আমি রান্না বান্না করেছি তো মা না খাইয়ে ছাড়ছিল না গো একদম। আচ্ছা মা, বলছি আমি কিন্তু খাবো। সে কি, শ্বশুরবাড়ি থেকে খেয়ে আসোনি? কেন, তোমার খুব অসুবিধা হচ্ছে? এ বাবা, আমার কেন অসুবিধা হবে? তোমার বাড়ি তুমিই খাবে, কিন্তু ওই এক রাতের মধ্যে দুবার খাবে তো, তাই বললাম আর কি। পলাশ,
তুমি কি শ্বশুর বাড়ি থেকে আধ পেটা খেয়ে এসেছো নাকি? না আসলে আমার বাড়ির খাবার না খেলে না পেটের ভাত হজম হয় না। মা জানে কি? মা তুমি জানো না, বলছো না কেন? ও কি কথা? খাবি তো খা না, রান্না তো করাই আছে। ও কি কথা? আরে পলু, এই জামাটা কোত্থেকে পেলি? তুই তো এই জামা পরে বেরোসনি। পলাশ, মা বলছে তুমি একটা জামা পরে গিয়েছিলে আর একটা জামা পরে এলে। তা তোমার শ্বশুর বাড়িতে বুঝি এখন তোমার জামা কাপড় রাখা থাকে? হ্যাঁ, ওর জামাটা আমি রেখে এসছি ওখানে। কখন যাওয়া হবে না হবে সেসবের জন্যই আর কি। আরে আর বলো না, আজকে কি হয়েছে জানো? উনি নাকি আমার হেল্প করবেন রান্নাতে। হ্যাঁ, ডিম ফাটাতে গেছে, ফাটাতে গিয়ে ছিটকে এসে জামায় লেগেছে, ব্যাস সেই জামা পরে চলে আসছিল। বললাম দাঁড়াও দাঁড়াও, তোমার জামা আমি অনেক আগে থেকে এখানে রেখে দিয়েছি, আর কি চেঞ্জ করিয়ে দিলাম। দেখো আমি তো এত কাজ করলাম, আমার তো কই কিচ্ছু হলো না। কিন্তু আমার কি মনে হয় জানো প্রতীক্ষা, তোমার থেকে বোধহয় বেশি কাজ পলাশই করেছে। কি বলতে চাইছো তুমি শিমুলদি? তোমার দেওরকে আমি আমার বাপের বাড়িতে নিয়ে গিয়ে অনেক কাজ করিয়েছি। জিজ্ঞেস করো তো ওকে, ওই একটা ডিম ফাটানো ছাড়া ও আমার কি কি কাজে হেল্প করেছে জিজ্ঞেস করো না, তুমি জিজ্ঞেস করো। না না, আমি শ্বশুর বাড়িতে কাজ করতে গেছিলাম নাকি? তোমার মায়ের শরীর খারাপ, তুমি কাজ করছিলে, আমি তো বসে বসে বোর হচ্ছিলাম, তাই আমি ভাবলাম তোমায় হাতে হাতে একটু সাহায্য করে দিই। তারপর দাদা, তুই এখনো ঘুমোসনি? আমি ঘুমোলে তুই খুব আনন্দ পাস, আমি জানি। মানে তুই ঘুমোলে আমার আনন্দের কি আছে? আমি তো তোর জন্যই বললাম। তাছাড়া তুই যত রেস্ট নিবি তত ভালো থাকবি। তোমার দাদা কথা কিছু মাইন্ড করো না, ওকে তো জানো এখন অর্ধেক কথাই উল্টো করে ধরে। আমার ক্ষেত্রে এরকমই করে। এই বলছি, আজকে আমি যখন স্কুল থেকে ফিরছিলাম তোমরা কি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলে? ওই রাস্তা দিয়ে মানে কোন রাস্তা দিয়ে? না, ওই রাস্তা দিয়ে যাবো কেন? আচ্ছা, আমি কোন রাস্তা দিয়ে গেছি সেই রাস্তার কথা তো তোমাদের বলিনি। তাহলে রাস্তার নাম শুনে এতটা চমকে উঠলে কেন? না, তুমি বলনি ঠিকই, কিন্তু তুমি তো ওই রাস্তা দিয়ে ফেরো, সেটা আমি জানি। কি করে জানলে কোন রাস্তা দিয়ে আসি? কেন, এই অ্যাসিড ফ্যাক্টরির ওখান দিয়েই তো তুমি। তুমি কি করে জানলে? আমি তো শুনেছিলাম তোমাদের মধ্যে কোনো টকিং টার্ম নেই, কিন্তু এখন দেখে ভালো লাগছে যে তুমি শিমুলের খবর রাখছো। না দেখো, সে কথা হয় না, কারণ বৌদিও তো আমার সঙ্গে খুব ভালো করে কথা বলে না, সেই জন্য। ও তীর্থ বাবা, তাও তো কতদিন পরে আজ বৌদি বলে ডেকেছে গো। বাবা, কলকে সূর্য উঠেছে আজকে, আমার বায়ের শুভ বুদ্ধি উদয় হয়েছে গো। জন্মে বৌদি বলে ডাকে না, আজকে হঠাৎ বৌদি বলে ডাকছে। তুমি না প্রত্যেকটা কথাকে খুব বেঁকিয়ে ধরো জানো তো পুতুলদি। আচ্ছা, তুমি যে নিজের শ্বশুর বাড়িতে আছো সেটা দেখে তো আমাদের খুব ভালো লাগে, বলো? আমরা তো খুব খুশি তুমি ও বাড়িতে ভালো আছো। তাহলে আমাদের কি ঠিক সেইভাবেই সুন্দরভাবে একসঙ্গে ভালো থাকতে ভালো লাগে না? আমরাও তো চাই বলো মিলেমিশে থাকতে। আমার প্রশ্নের উত্তরটা কিন্তু আমি এখনো পেলাম না। আমি কোন রাস্তা দিয়ে যাতায়াত করি সেটা কি করে জানলে তোমরা? কি করে জানলে পলাশ? মানে তোমার সাথে তো আমার সেভাবে কথাই হয় না। আর আমি যখন বাড়িতে এসেছি তখন তো তুমি বাড়িতে ঢোকোনি। না, আমি তো অনেকদিন দেখেছি তোমাকে ওই রাস্তা দিয়ে আসতে, তাই বললাম। আমারও মনে হলো জানো তো, আমি বোধহয় আজ ওই রাস্তায় তোমাদেরকে দেখেছি, মনে হলো। তোমরাও শর্টকাট নিচ্ছিলে? না না, আমি তো ওই রাস্তা দিয়ে আসতেই চাই না, আমার তো ওইদিকে বাড়ি নয়ও। ওটা একটু শর্টকাট পড়ে ঠিকই, পলাশ মাঝে মাঝে বলেও আমাকে ওই রাস্তা দিয়ে আসার জন্য, কিন্তু আমি না করি। কেন বলো তো? খুব অন্ধকার জানো তো, জায়গাটা গা ছমছম করে, কি থেকে কি হয়ে যায়, সেই জন্য আমি কোনোদিন ওই রাস্তা দিয়ে যাতায়াত করি না গো। হ্যাঁ প্রতীক্ষা, ওই রাস্তা দিয়ে কিন্তু যাতায়াত করো না, ওই রাস্তাটা তো ভালো নয়, বিপদের মধ্যে পড়তে পারো। আজ কিন্তু আমিও বিপদের মধ্যেই পড়েছিলাম। বিপদ বলে বিপদ, বাপরে বাপ, যেন প্রাণ হাতে নেই বসে থাকা। বলো, বৌমা যখন স্কুল থেকে ফেরত আসে বাড়িতে, ওই পথ দিয়ে আসার সময় কে যেন বৌমার গলা টিপে ধরেছিল, বৌমাকে মারতে গেছিল। আবার আর এক কে যেন একজন, সে এসে আবার বৌমাকে বাঁচিয়েও দিয়েছে। সে কি, তাই নাকি? অবাক হয়ে যাচ্ছ? হ্যাঁ, তা অবাক হব না। তা ঠিক কোনটাতে অবাক হচ্ছ? আমাকে কে মারতে চেয়েছিল সেটা ভেবে, নাকি কে আমাকে বাঁচিয়েছে সেটা ভেবে?
দেখো আমি তোমার কথা কিন্তু ঠিক বুঝতে পারছি না। আগো তুমি কিছু বুঝতে পারছো না, ছোট বাচ্চা তো তুমি। শিমুলে একজন গল্পে ধরেছে, কথাটা তুমি বুঝতে পারছো না গো। একজন বাচ্চাতে গেছিল, এটাও তুমি বুঝতে পারছো না। গঙ্গারাম হয়ে গেছো তুমি। কি হয়েছে গো শিমুলদি, একটু খুলে বলো না। আর খুলে বলার তো কিছু নেই। কারোর মনে হয়েছে যে এই পৃথিবীতে আমার বেঁচে থাকা উচিত নয়, তাই মেরে ফেলার চেষ্টা করেছিল। সে কি? সে কে তুমি বুঝতে পেরেছো? না না, বুঝবো কি করে বলো তো? এই অন্ধকারে কি আর বোঝা যায়? অন্ধকারে তো কিছুই বোঝা যায় না। তবে হ্যাঁ, একটা অনুমান করতে পেরেছি। আমি আবার একটু বেশি বুঝে ফেলি তো। মানে তুমি তাহলে তার নামে পুলিশে কমপ্লেন করো? করিনি, কে বললো তোমাকে? কে বলো তো? তোমাদের পাড়ার কেউ নাকি ওই শতদ্রু? না প্রতীক্ষা, শতদ্রু নয়। আর যাই হোক, শতদ্রু কোনোদিনও আমাকে মেরে ফেলার চেষ্টা করবে না, এইটুকু নিশ্চয়ই তুমি আন্দাজ করতে পারো। না দেখো, তোমার তো অনেক শত্রু হয়েছে, আর শতদ্রুর সঙ্গে তো তোমার বিয়ের কথা ঠিকও হয়েছিল, কিন্তু আলটিমেটলি তো সেই বিয়েটা তোমার সঙ্গে ওর হয়নি। তাই হয়তো শতদ্রু এখন যখন দেখছে যে তুমি দাদার সঙ্গে সুখে শান্তিতে ঘর সংসার করছো, তারপর তুমি চাকরি বাকরিও করছো, হয়তো সেই হিংস্রতা থেকেই শতদ্রু তোমাকে এটা করতে চেয়েছে, মানে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছে। দেখো আমি এটা বলছি না, কিন্তু হতেও তো পারে। মানে মানুষের কখন কি হয় সেটা তো বলা যায় না, না? তা নাহলে তোমাকে গলা টিপে ধরার মতো আর কেই বা আছে বলো? কিন্তু কে বাঁচালো সেটাই তো বুঝতে পারছি না। আশ্চর্যের ব্যাপার, যে বাঁচালো সে নিজের পরিচয়ও দিল না। শিমুলের বেঁচে থাকাটা যে দাম দেয় সেই ওকে বাঁচিয়েছে। সে যেই হোক না কেন, আমাদের পরিবারের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। না না, 100 বার। একজন মানুষ বিপদে পড়েছে আর একজন মানুষ তাকে বাঁচিয়েছে, হয়তো সে এত কিছু ভেবেই বাঁচায়নি, হয়তো সে এমনিই বাঁচিয়েছে। সেই তো। কিন্তু জানলো কি করে বলো তো যে আমি বিপদে পড়তে পারি? না মানে ওই রাস্তায় তো কেউ আর দাঁড়িয়ে বসে থাকে না, শর্টকাট নেওয়ার জন্যই যাতায়াত করে, তাই জানারও কথা না, তাই না? হ্যাঁ, তো প্যাসেঞ্জার মানে তাদের মধ্যেই হয়তো কেউ ওদিক দিয়ে যাচ্ছিল, তখনই তোমাকে দেখতে পেয়ে বাঁচিয়েছে আর কি। কিন্তু বিপদে ফেললোটাকে? যা, কে বিপদে ফেলেছে? আগলে বলছো আমার বাবা এটা বিপদে ফেলেছে, এখন তো সেই কথাটা বলতে পারছি না। ভাই ফেলেছে মানে? দাদা তো এখন যথেষ্ট ভালোবাসে শিমুলদিকে, বললে হবে? বাবা বেশি শিমুলকে তোমার বলতে পারছি সে কথা? আমি জানি না ভাই ভালোবাসি কে বাসে না ভালো। দাদা ভাইয়ের কথা আমি মোটে বলি না। তাহলে কার কথা বলছো? যে আগে ভালোবাসতো না, এখনো ভালোবাসে না, ভবিষ্যতে কিন্তু ভালোবাসবে না, তা কথা বলছি। আহা পুতুল, তুমি চুপ করো। ও বাবা, ওর কথা অত দাম দিও না। বলি এই পলিও, ও তুই পুতুলের কথা না শুনে খাবি কি? খাবি তো আয়, খেয়ে নে। দেখ বাপু, শরীর মেজাজ আজকে কিচ্ছু ভালো নেই, যা বিপদ গেছে না আমাদের উপর দিয়ে। উফ, বলি উপর আগ, তুই এখনো নিচে কেন বসে আছিস? জানে বাবা, উপরে গিয়ে শুয়ে পড় যা। মা তখন থেকে তোমার ছেলেকে তো এই কথাটাই বলছি, যাও না উপরে গিয়ে শুয়ে পড়ো, কেন নিচে বসে আছো? আর কতকাল আমাকে এইভাবে শুয়ে রাখবে? সবাই এখানে নিচে বসে আছে, কথা বলছে, গল্প করছে, আমি ওপরে শুয়ে থাকলে আমার ঘুম আসবে? তা ঠিক, কিন্তু তোমার কপালের দাগটা তো রয়েই গেল, এখনো মেলাচ্ছে না কেন বলো তো? আমি ঠিক জানি না, বুঝতে পারছি না, কি জানি, হয়তো কোনো রক্ত জমাট বেঁধেছে তাই। সত্যি কথাই তো বৌমা, কিছু বুঝতে পারলে দাগটা কি করে হলো গো এরকম ভাবে? বুঝতে পারছি না তোমার, বুঝতে পারছি না বলেই তোমার ছেলেকে জিজ্ঞেস করছি যে দাগটা এখনো রয়ে গেল, মেলালো না। আচ্ছা বলছি শিমুলদি, তুমি কাউকে সন্দেহ করো? হ্যাঁ, তুমি বুঝতে পারছো মানে কে তোমাকে মারতে পারে?
ও আচ্ছা, বুঝেছি, মানে ওই চন্দনদা কি? চন্দনদা আবার এর মধ্যে কোথা থেকে এলো? না দেখো, চন্দনদার সংসারটা তো ভেঙেই গেছে, কারণ তুমি তোমার বন্ধুরা মিলে গিয়ে ওসব কীর্তিকাহিনী তো সব ফাঁস করেছো, সেই জন্য সমাজের চোখে ও তো ভিলেন হয়েই গেছে। আর সেই জন্য ওর একটা রাগ তো থাকবেই তোমার ওপর, না? মানে আচ্ছা তীর্থদা, তুমি বুঝতে পারছো তো আমি কি বলছি? মানে তুমি না একটা জিনিস বুঝতে পারছো না, চন্দনদা কেনই কাজ করবে? চন্দনদার যদি রাগ থাকে, সেটা কি শুধু আমার ওপর রাগ থাকবে? বাকি দুজনের ওপর রাগ থাকবে না? আমি তো আর একা কিছু করিনি, বাকি দুজনও ছিল। যদি আমাকে মেরে ফেলার চেষ্টা করে, তাহলে বাকি দুজনকেও মেরে ফেলার চেষ্টা করবে, সেটাই তো হওয়া উচিত। না দেখো, এখন হয়তো তোমাকে টার্গেট করেছে, এরপরে হয়তো লাইনে আরো কয়েকজন আছে, মানে প্রথমে তোমায় মারছে, তারপর তাদেরকে। দেখো, আমার মনে হয় না চন্দনদার অত সাহস আছে বলে। আর সেই দিক থেকে যদি আমরা দেখি, আমরা কিন্তু চন্দনদার সাহায্যই করেছি, সত্যিটা সামনে এনেছি। আর চন্দনদা এখন সংসার করছে বউকে নিয়ে, মেয়েকে নিয়ে। একদিক থেকে ভালোই হয়েছে, বিপাশাদিও বেরিয়ে গেছে, বিপাশাদিও ডিভোর্সটা নিয়ে নিয়েছে। তাই আমার মনে হয় না চন্দনদা এরকম কিছু করবে বলে। আমার মনে হয় এমন কেউ একটা করেছে এই কাজ, যার নিজের স্বার্থ জড়িয়ে আছে, যার আমাকে না মেরে কোনো উপায় নেই, আর সেই আমাকে মারতে চেয়েছে। শিমুলদি, তুমি কাকে মিন করছো বলো তো? আমি কাকে আবার মিন করব বলো তো? আমি কিভাবেই বা মিন করব, আমি তো শিওরও না। কিন্তু একটা অনুমান তো করেছো। কাকে তুমি অনুমান করছো? সেই অনুমানের কেন্দ্রবিন্দু কে হতে পারে? আরে ও পরাগ, তীর্থ বাবা, আমি বৌমাকে তো অনেকবার জিজ্ঞেস করেছিল কাকে তুমি অনুমান করছো, কে? তো বৌমা বললে যে ওই অনুমান করে কারো নাম বলতে নেই। তাই তো, অনুমান করে সত্যি তো কারো নাম বলা উচিত নয়। না, তুমি কি এসবের জন্য আবার থানা পুলিশ করলে নাকি? হ্যাঁ, জানাতে তো হলো। দেখো, ওই সময় তো পুলিশ পেট্রোলিং চলছিল, তাই পুলিশে আমাকে গাড়ি করে নিয়ে এসেছে। তাই না চাইলেও না, পুলিশ এই ব্যাপারে জড়িয়ে গেছে। ওদের সামনে তো সমস্ত ঘটনা ঘটেছে প্রায়। আচ্ছা, বাড়ির ব্যাপার এটা, খুব কি দরকার আছে থানা পুলিশ করার? এসব তো অনেক হলো বলো শিমুলদি, আমরা সবাই মিলে একটু ভালো থাকি না? কি যে বলো প্রতীক্ষা, পুলিশ কি আর আমার কথা শুনবে বলো? এতদিন পর একটা কেস পেয়েছে, একবার দেখবে না যে কে আমাকে মেরে ফেলার চেষ্টা করলো? দেখবে তো, আমি না বললেও শুনবে না। আর ওই যে বললাম, ওদের সামনে ঘটনাটা ঘটেছে, ওরা তো একবার ব্যাপারটা বিবেচনা করে দেখবেই। দেখো, কে আমাকে মারতে চেয়েছে তার একটা অনুমান আমি করেছি। ঠিকও হতে পারে, ভুলও হতে পারে, কিন্তু কে আমাকে বাঁচাতে চেয়েছে সেটা আমি জানতে চাই। কে আমার এই শুভার্থী, তার প্রতি তো আমার একটা কৃতজ্ঞতা থাকে, তাই জানতে চাই।